স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধীরে ধীরে বাড়ছে গ্যাসের সরবরাহ, চাহিদার সঙ্গে যোগানের ঘাটতি এখনো বেশি। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, ফিলিং স্টেশনে চালকদের দুর্ভোগ। এই যে গ্যাসের চাপ, এই গ্যাসের ফ্লোতে কিন্তু আসলে রান্না করাটা অসম্ভব। এখানে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সিরিয়ালে আছে। এখন প্রেশার উঠাইতে আছে, তারপর দিবে, কখন দেয় বলা যায় না। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা, অনভিজ্ঞ অদক্ষ চালকে বাড়ছে দুর্ঘটনা। ঢাকার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে। অটোরিকশাটা বিধিমালাটা হবে তো আগে, বিধিমালাটা হলে বিধিমালা সিটি কর্পোরেশনকে দিলে তখন তো তারা আইনগতভাবে কার্যকরী তারা যেতে পারবে। 6 মাস পূর্ণ করল বর্তমান সরকার, জনমনে আইন শৃঙ্খলা নিয়ে হতাশা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই বড় সাফল্য, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। জুলাই মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 আসামির মামলার শুনানি শেষ। রায় যে কোনো দিন, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। ট্রাইব্যুনালে আর্গুমেন্ট করেছি যে এটা হলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাকের উৎকৃষ্ট একটি উদাহরণ। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখেরও বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি। রাজ্যের সংঘাত কমলে প্রত্যাবাসনের আশ্বাস। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা। 2 টুর্নামেন্টই হবে টি-20 সংস্করণের। অধিনায়ক নিগার সুলতানা বহাল। দর্শক, এছাড়াও সংবাদে আরও দেখবেন, ঢাকায় উত্তরায় মিলছে কায়াকিং অ্যাডভেঞ্চার। দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। বিশেষ নৌকায় লেকের পানিতে ভেসে থেকে শহুরে ক্লান্তি মোছার চেষ্টা। একটু রিল্যাক্স হওয়া যায় এখানে, কারণ ইউজুয়ালি ঢাকার ব্যস্ত শহরে তো এরকম কোনো স্কোপ নেই। মানে এনজয় করেছি, আবার ভয়ও লেগেছে। তীব্র যানজট এগুলোর বাইরে যে এত সুন্দর একটা পরিবেশ আছে, সো দিস ইজ গুড। এবারে বিস্তারিত। রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট, সিএনজি স্টেশনেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং। সব মিলিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। তবে সোমবার গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। দেশ জুড়ে গ্যাস ও বিদ্যুতের সংকটে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। শুধু বাসাবাড়িতে নয়, সিএনজি স্টেশনগুলোতেও রয়েছে গ্যাসের সংকট। রবিবার বিকেল থেকে গ্যাস সংকট কিছুটা কমেছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। কোথাও কোথাও দেখা গিয়েছে দীর্ঘ লাইন, আবার কোথাও কোথাও দেখা গিয়েছে সিএনজি সরবরাহ বন্ধ রয়েছে। একদিকে গ্যাসের চাপ কম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়া। রাজধানীর অনেক বাসাবাড়ির চুলায় মিলছে না গ্যাস। কোথাও কোথাও চাপ এতটাই কম যে রান্না করা কঠিন হয়ে পড়ে। এই যে গ্যাসের চাপ, এই গ্যাসের ফ্লোতে কিন্তু আসলে রান্না করাটা অসম্ভব। আমাদের চরম ভোগান্তিতে আমরা আছি এই মুহূর্তে। মধ্যবিত্তদের জন্য তাদের একটা মাসিক বাজেট থাকে, তো এইভাবে তো আমাদের পক্ষে আসলে হোটেল থেকে খাবার কিনে আসলে আমাদের জন্য সম্ভব না, জন্য কষ্ট হয়ে যাচ্ছে। ঢাকা শহরে থাকাটাই এখন আমাদের জন্য এক ধরনের অভিশাপ। গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আমি এক জায়গায় গেছি, যায়া ওইখানে গ্যাসের সিরিয়াল দিছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর 99 টাকার গ্যাস নিচ্ছি। এখন আবার আইসে এখানে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সিরিয়ালে আছে। এখন প্রেশার উঠাইতে আছে, তারপর দিবে, কখন দেয় বলা যায় না। এখন মোটামুটি গত কালকের 3টার দিকে মোটামুটি ভালো প্রেশার আছে, দেওয়া যাইতেছে। যেখানে 200-150 টাকার যাইতো আগে, এখন 300, 400, 500, 600 টাকার হবে। আজকে মোটামুটি স্বাভাবিক হচ্ছে, মোটামুটি সব পাম্পে মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। এর মধ্যেই বাড়তি দুর্ভোগ সৃষ্টি করছে লোডশেডিং। বিদ্যুৎ আসা যাওয়ার কারণে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ নগরবাসীর স্বাভাবিক কাজকর্ম। বাসাবাড়িতে থাকলাম, পরে কারেন্ট থাকে না, পর্যাপ্ত পরিমাণ কারেন্ট থাকে না। আলো বাতাস খাওয়ার জন্য হাতে ঝেলে চলে আসলাম। মার্কেটের অবস্থা দেখে না, মার্কেট পুরাই ফাঁকা, বুঝে নেই, বেচা কিনা নাই। মানে দোকানে খরচটা উড়াইতে আমাদের কষ্ট হয়ে যায়। বা রাত্রে বাসায় যা গুছু করতে পারি না, কারেন্ট থাকে না।
আরও অনেক যাই ঝামেলা, কারেন্টের লেগে অনেক সমস্যা হয়, পানি উঠে না, পানি থাকে না, পানিরও সমস্যা, আমাকে কারেন্টের সমস্যা, পানিরও সমস্যা। পেট্রোবাংলার সূত্র বলছে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। 300 কোটি ঘনফুট হলেও মোটামুটি সব খাতে সরবরাহ ধরে রাখা যায়, কিন্তু সম্প্রতি সরবরাহ অনেক কমে গেছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পটুয়াখালীর সড়ক মহাসড়কে লাগামহীনভাবে চলছে 3 চাকার বিভিন্ন যানবাহন। নিয়মনীতি উপেক্ষা করে ব্যাটারি চালিত এসব যান নানা নামে দাপিয়ে বেড়াচ্ছে। অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে বাড়ছে দুর্ঘটনা। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক সহ জেলার বিভিন্ন মহাসড়কে অবাধে চলাচল করছে অটোরিকশা, নসিমন, করিমন সহ 3 চাকার বাহন। ভারী যানবাহনের গতি ও ওজনের সঙ্গে তাল মেলাতে না পারায় 3 চাকার এই বাহনগুলো প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করছে। এছাড়া এসব বাহনের চালকদের অনেকেই অনভিজ্ঞ, আবার অনেকে অপ্রাপ্তবয়স্ক। ওরা কোনো গাড়ির সিঙ্গেল ডাইনে বা ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট, ওদের এরম ধরনের কোনো কিছুই নাই। ফাঁকা পাইয়া পিছনে একটা গাড়ি এলে তখনই এটা হেবিজিবি হয়ে যায়, ডাইনে বাই কোথাও ঢোকা যায় না, কিন্তু যার জন্য আমাদের দুর্ঘটনা, ওগো বাঁচাইতে যে আমাদের দুর্ঘটনা ঘটে। রাস্তা চলতে যারা সাইকেল হইতে এবং বাস গাড়ির ড্রাইভার হোক, যেই হোক, সবার একটা নিয়ম জানার দরকার আছে। আসলে মূলত ওই অটোওয়ালারা এই নিয়মতান্ত্রিকটা জানে না। 60-65 টান দেয়, তখন তারা রাস্তা ব্রেক করিয়ে লাই, তখন আমার কিছু করার যায় না, তখন আমরা এমার্জেন্সি ব্রেক করতে গেলে আমাকে এটা দুর্ঘটনা করে। এইখানে সার্জেন্ট পুলিশ যারা ডিউটি করতে আছে, এরা মনে করেন যে যদি এরা কঠোর হয়, এগুলো রোডে চলতে পারে না। লোকাল বাস বা অন্যান্য পরিবহনের ত্রুটি থাকলে মামলা হয়, কিন্তু অবৈধ এসব যানবাহনের মামলা হয় না। প্রশাসন এগুলো বন্ধ না করলে মালিক শ্রমিকের স্বার্থে ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। দুর্ঘটনা কমানোর জন্য অনতিবিলম্বে এই অবৈধ যানগুলো বন্ধ করার জন্য পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। যদি বন্ধ না হয়, আগামী দিনে বাস মালিকদের স্বার্থ, 1500 শ্রমিকদের স্বার্থে অন্য কোনো পথের দিকে আমাদের হাঁটতে বাধ্য হব, অথবা আমরা ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করে আমরা ডাম্পিংও কিছু দিয়ে দিই, যেগুলো অতিরিক্ত নিয়মকানুনের বালাই করে না। আমরা চাই যে রাফ টাইমে দিনের বেলা যেসব সময় বেশি গাড়ি চলে, হাইওয়েতে যাতে গাড়িগুলো না চলে, ভিতরের রাস্তাগুলোতে চলার জন্য তাদেরকে অনুরোধ করব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ। ব্যাটারি চালিত রিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে, তবে নিবন্ধন পেতে এসব রিকশাকে সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। আরও বলেন, ঢাকা সিটিতে 8টি আলাদা জোনে আলাদা রঙে চলাচল করবে এসব রিকশা। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। এসব ই রিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না, সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে নিতে হবে। মন্ত্রী জানান, বিধিমালায় নিবন্ধন ও নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে। 330টি পৌরসভা এবং সারা বাংলাদেশের সমস্ত উপজেলাতেই তারা রেজিস্ট্রেশনের আওতায় আসবে, আইনের আওতায় আসবে এবং নবায়নের আওতায় আসবে। অটোরিকশাটা বিধিমালাটা হবে তো আগে, বিধিমালাটা হলে বিধিমালা সিটি কর্পোরেশনকে দিলে তখন তো তারা আইনগতভাবে কার্যকরী তারা যেতে পারবে। ব্যাটারি চালিত রিকশা চলাচলে একগুচ্ছ শর্ত দিতে যাচ্ছে সরকার, আনা হচ্ছে নিবন্ধনের আওতায়। এসব নিয়ে কি ভাবছেন জনগণ? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। একসময় পায়চালিত রিকশার নগরী ঢাকাকে বলা হলেও সেই অবস্থান দখল করে নিয়েছে এখন ব্যাটারি চালিত অটোরিকশা। আর সেখানেই যত বিপত্তি। এই ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে প্রতিদিন 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে। আর এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বলা হয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে সৌরবিদ্যুৎ ছাড়া যে কোনো মাধ্যম থেকে চার্জ দিলে সেই অটোরিকশা নিবন্ধন বাতিল করার পাশাপাশি জরিমানা গুনতে হবে। এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ, জানবো জনতার কথার আজকের পর্বে। দেশের এখন আপনার বিদ্যুতের যে চাহিদা আমাদের দেশে, তুলনামূলক আপনার চাহিদা অনুযায়ী সরকার তার যোগান দিতে পারছে না, হিমশিম খাচ্ছে।
এর মধ্যে অটোরিকশাটা একটা মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। সেক্ষেত্রে যদি সোলার বিদ্যুতের যে ব্যবস্থাটা সরকার নিছে সেটা যদি বাস্তবায়ন করতে পারে, এটা অবশ্যই দেশের জন্য উন্নয়ন হবে, এবং আমি সেটা অবশ্যই সাধুবাদ জানাই। তো অটোরিকশায় এটা তো কোনো নিয়ন্ত্রণ নাই, যেহেতু এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে এগুলো নিয়ন্ত্রণ আনা দরকার, অবশ্যই দরকার। সরকার যেটা করতেছে আশা করি যে হচ্ছে আমাদের জন্য ভালোই হবে। বিদ্যুৎ থেকে যদি আপনার সৌরবিদ্যুৎ ট্রান্সফার হয়, তাহলে বাংলাদেশে বর্তমান যে বিদ্যুৎ সংকট আছে এটাতে খুবই ভালো হয়ে যাবে। তো বাংলাদেশে অনেক রিক্সা আছে যে চার্জ হয়, এখানে বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমার একটাই আবেদন সরকারের কাছে যে এটার প্রতি ব্যবস্থা নেওয়া হোক। বিএনপি সরকারের আজ 6 মাস পূর্ণ হলো। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে সরকার বেশ প্রশংসা পাচ্ছে, কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। অর্থমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও সরকার সাফল্যের সঙ্গে এগোচ্ছে। ঠিক 6 মাস আগে প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এই 6 মাসে অর্থনীতি, বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনের নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন, এইসব উদ্যোগে ঠিক কতটা বদলেছে সাধারণ মানুষের জীবন? জুলাইয়ের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ওইটাই রয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় নাই। মানুষের কোনো জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বিদ্যুতের জন্য মানুষ অসন্তুষ্ট, আর কিছুই না। এটা যদি সঠিকভাবে সেটা দিতে পারতো তাহলে মনে হয় মোটামুটি ভালোই ছিল। পেঁয়াজের দাম ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা ফুট করে হয়ে যেত, কিন্তু এখন 40 টাকা, 30 টাকা, 50 টাকার ভিতরে আছে। প্রতিটা খাতে যদি সরকার সিন্ডিকেটটা ভাঙতে পারে, তাহলে অবশ্যই সরকার, আশা করি বাংলাদেশের মানুষের আস্থা ভরসার আলো হয়ে থাকতে পারবে। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন একটু তদারকি করে মানুষকে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করার জন্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কতটা কার্যকর ভূমিকা রাখছে? সংকট মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছেন ক্ষমতাসীনরা? এমন প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। 6 মাস তো নর্মাল স্বাভাবিক 6 মাস না। যে অর্থনীতি পেয়েছি এবং যে ধার দেনা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব কিছুতে ঘাটতি। এমন কোনো এরিয়া না যেখানে ঘাটতি রেখে যায়নি। এখন তো আমি ঘাটতি পূরণ করতেছি। আমরা এখন চলতেছে উদ্ধার অভিযান, এবং এখান থেকে আমাকে করতে হবে এটাকে স্থিতিশীল করা। পরের পর্যায়ে গিয়ে আমরা সমৃদ্ধির দিকে যাব। এটা তো আগামী 2-3 বছর যাবে এটাকে স্টেবল করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বন্ধ হয়নি মব ভায়োলেন্স। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী তো যে জায়গায় আমরা পেয়েছি, এটা তো একটা বিপর্যস্ত অবস্থা। প্রথমে আগে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে না পারলে সেইটার সুফল পাওয়া যাবে না। যারা গণতান্ত্রিক রাজনীতির নামে একটা অস্থিরতা সৃষ্টি করে, আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে আমরা একটা বড় উন্নয়নের দিকে যাচ্ছি, এটাকে বাধাগ্রস্ত তারা করতে চাইবে, এবং এটা যদি রাজনীতি তারা মনে করে তো এটা দুঃখজনক। সামনের দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। প্রত্যাশা 6 মাসও তার পূরণ হবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের 6 মাসে ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র ও অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন দাবি করা হয়। শপথ করিতেছি যে চলতি বছরের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়। সোমবার এর 6 মাস পূর্ণ হলো। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এতে 180 দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা। ঐতিহাসিক 19 দফা, ভিশন 2030, 27 দফা এবং 31 দফা এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ
অব্যাহত রেখেছেন। প্রশ্নোত্তর পর্বে গ্যাস বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অতি সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। যোগাযোগ স্থাপন করা হয়েছে আমাদের দূতাবাসের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান সেজন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জুলাই সনদের বাস্তবায়ন, পে স্কেল ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। স্থানীয় সরকারের 5টি নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের প্রায় 6,000 কোটি টাকার প্রয়োজন হবে এই সমস্ত নির্বাচন সম্পন্ন করতে। সরকারি নির্বাচনগুলো করবার জন্য বদ্ধপরিকর। বিএনপি রিপিটেডলি বলেছে সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত 17 বা 18 অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিচার শেষ হয়েছে। মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার বিচার চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এরই মধ্যে 6টি মামলার বিচার শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে। এতে আসামি 7 জন। তারা হলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ নেতা ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। আমরা দেখিয়েছি যে আন্দোলনকারীদের হাতে ছিল ইট, আন্দোলনকারীদের হাতে ছিল লাঠি। তার এগেইনস্টে আপনি লেথাল উইপেন ব্যবহার করে গুলি করে মগজ উড়িয়ে দিবেন, এটা কখনোই প্রপোর্শনেট হতে পারে না। প্রত্যেকটি স্পটেই এই হত্যাকাণ্ড হয়েছে, যার থেকে আমরা ট্রাইব্যুনালে আর্গুমেন্ট করেছি যে এটা হলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাকের উৎকৃষ্ট একটি উদাহরণ। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা অভিযুক্তদের নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেছেন। আসামিদের পক্ষে আমার আর্গুমেন্ট হচ্ছে যে আমার আসামিদের বিরুদ্ধে আনা যত এলিগেশন সব প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কোন সাক্ষী আমাদের এই 3 জন আসামিকে ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাসিমকে কানেক্ট করেন, তাহলে আমরা আশা করতে পারি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, হত্যা মানে অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হরর ইত্যাদি প্রমাণিত হয়নি। আমি আশা করতেছি খালাস পাওয়ার যোগ্য। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার, রাজাকারের বাচ্চা বলেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আজকে 3 জন ব্যক্তির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, যারা বিভিন্ন মামলায় গ্রেফতার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার একটি বিশেষ ব্র্যান্ড আপডেট। বন্ধুদের জন্য এলো নতুন খবর, আরও স্ট্রং নেটওয়ার্ক আর বেস্ট অফার্স নিয়ে এয়ারটেল এখন সার্কেল। অর্থাৎ বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকা, আড্ডার যোগাযোগ সব কিছুই এখন আরও সহজ, আরও জমজমাট। আর এই সার্কেলের সবচেয়ে পরিচিত পরিচয় বন্ধুদের সেই 016 নাম্বার। হ্যাঁ, খবরটি একদম নিশ্চিত, বন্ধুদের 016 এখন সার্কেল। বন্ধুদের এয়ারটেল এখন সার্কেল, একই 016 নাম্বার, সাথে বেস্ট অফার্স। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা হাতে কলমে দেওয়ার লক্ষ্যে রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে যুক্ত হলো একটি নতুন কম্পিউটার ল্যাব। এতে কম্পিউটার সহ প্রয়োজনীয় সব সহায়তা দিয়েছে কাজী ফার্মসের অঙ্গ প্রতিষ্ঠান সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড। আজের উদ্বোধন করা হয়।
দেশের নারীদের উচ্চশিক্ষার অনন্য প্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। সময়ের চাহিদা মেটাতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা উদ্যোগ নিয়ে আসছে। এরই অংশ হিসেবে স্থাপন করা হলো নতুন একটি আধুনিক কম্পিউটার ল্যাব। এতে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, গবেষণা এবং প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। সোমবার এর উদ্বোধন করা হয়। এতে সার্বিক সহযোগিতা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের যেটা এখন দরকার সেটা হলো প্রোগ্রামিং শেখা। যত রকমের ফ্যাসিলিটিস আমাদের পক্ষে সম্ভব সবই আমরা দেব, কিন্তু তোমরা নিজেদের যেন সামনে তোমাদের এখানকে বার হয়ে যেন চাকরি, কম্পিউটার সায়েন্স পড়ে যদি কেউ চাকরি না পায় সেটা খুব দুঃখের ব্যাপার হবে। আধুনিক প্রযুক্তির জ্ঞান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সহায়ক বলে মন্তব্য করেন অতিথিরা। আশা করি এটা আমাদের এই ইউনিভার্সিটির জন্য একটা নতুন এবং ইম্পর্ট্যান্ট এবং ইউজফুল একটা সংযোজন হবে এবং এটা ব্যবহার সবাই করবেন। সিসনোভাতে শুধু ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারের কাজই হয়, তার জন্য আমরা চেয়েছি যে সেন্ট্রাল উইমেন্সেও যেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে এই ধরনের টেকনোলজি চালু থাকুক। অনুষ্ঠানে কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারপারসন শাহনাজ পারভিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে থাকছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। প্রশাসনের বিভিন্ন বিভাগ, দপ্তর ও বিদেশি মিশনে থাকা ২৭৭ জন কর্মকর্তাকে একযোগে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই নিয়ে হামের উপসর্গে মৃত্যু ৮১৬ জনে দাঁড়িয়েছে। ঝিনাইদহের মহেশপুরে ৩ মাস ধরে বুক সমান কাদায় গাছের সঙ্গে বাঁধা কষ্টে থাকা ৪টি মহিষ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে হাত ছেড়ে কন্টেন্ট তৈরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে শাওন মিয়া নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতার পর অবসরে যাওয়া বেলারানী দেবকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তার ছাত্রছাত্রীরা। মৌলভীবাজারের বলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয় শিক্ষিকার বিদায় স্মরণীয় করতেই এই আয়োজন। দীপ্ত বার্তা কক্ষ। ইট পাথরের এই ব্যস্ত ঢাকায় এক ভিন্ন রকম বিনোদনের অভিজ্ঞতা মিলছে উত্তরার লেকে কায়াকিং করার মধ্য দিয়ে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে উপভোগ করছেন ছোট ও সরু নৌকায় পানিতে ভেসে থাকার ভিন্ন এক অভিজ্ঞতা। এই কায়াকিংকে ঘিরে গড়ে উঠেছে বিনোদনের নতুন এক পর্যটন কেন্দ্র। উত্তরার দিয়াবাড়ির এই লেকে কায়াকের মাধ্যমে পানিতে ভেসে থাকার অনুভূতি একেবারে ভিন্ন। এই অভিজ্ঞতা নিতে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন এখানে। কায়াকিংয়ের কারণে নগরবাসীর কাছে এটি পরিণত হয়েছে অন্যরকম এক বিনোদন কেন্দ্রে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির শান্ত লেক, আশেপাশে সবুজ আর নীল আকাশের নিচে কেউ বা পরিবার, কেউ বন্ধু, আবার কেউ একাই উপভোগ করছেন কায়াকিংয়ের রোমাঞ্চ। কায়াকিং হলো ছোট সরু নৌকায় বসে ২ ব্লেডের বৈঠা ব্যবহার করে জলাশয়ে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় রোমাঞ্চকর খেলা বা বিনোদন। এখন উত্তরার এই স্পটে প্রতিনিয়ত বাড়ছে সমাগম। বিশেষ করে তরুণদের কাছে কায়াকিং এখন বেশ জনপ্রিয়। আলহামদুলিল্লাহ, এখানে ভালোই লাগতেছে, মনোরম পরিবেশ, খোলামেলা জায়গা, একটু রিল্যাক্স হওয়া যায় এখানে, কারণ ইউজুয়ালি ঢাকার ব্যস্ত শহরে তো এরকম কোনো স্কোপ নেই। এখানে যে এই ব্যবস্থাটা করছে আমাদের অনেক ভালো লাগছে। তীব্র যানজট এগুলোর বাইরে যে এত সুন্দর একটা পরিবেশ আছে, সো দিস ইজ গুড। কায়াকিংয়ের রোমাঞ্চকর এই অভিজ্ঞতা নিতে ঘন্টা প্রতি একজনকে গুনতে হবে ২০০ টাকা। ২ অথবা ৩ জন মিলে এক একটি কায়াক বা নৌকায় ওঠা যায়। প্রথমবার কিছুটা বেগ পেলেও কৌশল মেনে বৈঠা চালালে খুব সহজেই এটি চালানো আয়ত্তে আনা যায়। আমি আসলে পানি ভয় পাই, তো মানে এনজয় করেছি, আবার ভয়ও লেগেছে। আমি আসলে ভীতু না, আমার এগুলো খুব ভালো লাগে অ্যাক্টিভিটিগুলো। প্রতিদিনই মানুষ একটু আপনার এই কাইটিংটা ঢাকার ভিতরে মানুষ একটু
আপনার এই পরিষ্কার পানি এই কারণে একটু মানুষের অনারকম বেশি থাকে। কায়াকিং করতে এই স্পটে যেতে হলে মেট্রো রেল হচ্ছে সবচেয়ে ভালো পরিবহন ব্যবস্থা। সবশেষ স্টেশনে নামলে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এখানে। নগর জীবনের ক্লান্তি ভুলে যারা নির্মল আনন্দ খুঁজতে বেরিয়ে পড়তে চান তাদের জন্য কায়াকিং হতে পারে এক দারুণ গন্তব্য। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, উত্তরা, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমার প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3,09,000 রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংঘাতপূর্ণ রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার শিকার হয়ে আসছেন। 2017 সালে সামরিক বাহিনীর দমন পীড়ন ও সশস্ত্র গোষ্ঠীর হামলার পর কয়েক লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। খেলার খবর। নারী এশিয়া কাপ ও 20তম এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। 2 টুর্নামেন্টই হবে টি-20 সংস্করণের। সন্ধ্যায় বোর্ডের মিডিয়া বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্কোয়াড ঘোষণা করা হয়। এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে আছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আগামী 28 আগস্ট দুবাইয়ে শুরু হবে নারী এশিয়া কাপের 6ষ্ঠ আসর। শেষ করব দীপ্ত রাতের সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধীরে ধীরে বাড়ছে গ্যাসের সরবরাহ, চাহিদার সঙ্গে যোগানের ঘাটতি এখনো বেশি। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, ফিলিং স্টেশনে চালকদের দুর্ভোগ। এই যে গ্যাসের চাপ, এই গ্যাসের ফ্লোতে কিন্তু আসলে রান্না করাটা অসম্ভব। এখানে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, সিরিয়ালে আছে। এখন প্রেশার উঠাইতে আছে, তারপর দিবে, কখন দেয় বলা যায় না। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা, অনভিজ্ঞ অদক্ষ চালকে বাড়ছে দুর্ঘটনা। ঢাকার জন্য একগুচ্ছ শর্ত, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে। অটোরিকশাটা বিধিমালাটা হবে তো আগে, বিধিমালাটা হলে বিধিমালা সিটি কর্পোরেশনকে দিলে তখন তো তারা আইনগতভাবে কার্যকরী তারা যেতে পারবে। 6 মাস পূর্ণ করল বর্তমান সরকার, জনমনে আইন শৃঙ্খলা নিয়ে হতাশা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই বড় সাফল্য, মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 আসামির মামলার শুনানি শেষ, রায় যে কোনো দিন, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। ট্রাইব্যুনালে আর্গুমেন্ট করেছি যে এটা হলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাকের উৎকৃষ্ট একটি উদাহরণ। আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখেরও বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি, রাজ্যের সংঘাত কমলে প্রত্যাবাসনের আশ্বাস। এবং এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা, 2 টুর্নামেন্টই হবে টি-20 সংস্করণের, অধিনায়ক নিগার সুলতানা বহাল। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।